আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি খবরের শিরোনাম দিয়ে আজকের আলোচনাটি শুরু করি। তারেক রহমানের বাংলাদেশে ফিরে যাওয়া প্রসঙ্গে রয়টার্স যে খবরটি পরিবেশন করেছে সেই খবরের শিরোনাম এটি। বাংলাদেশ, তারেক রহমান seen as likely Prime Minister set to return from exile ahead of polls। রয়টার্স তারেক রহমানকে দেখছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখা হচ্ছে, সেটি তারা পরিবেশন করছে, সেটি তারা বলছে। এবং নির্বাচনের আগে তিনি নির্বাসন থেকে নিজের দেশে ফিরে যাচ্ছেন, যাকে দেখা হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবে। দর্শক, 17 বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর তারেক রহমান দেশে ফিরে যাচ্ছেন। আমার এই ভিডিও যখন আপনাদের হাতে পৌঁছবে ততক্ষণে তিনি হয়তো ঢাকার মাটিতে পা রেখে ফেলেছেন। তারেক রহমানের এই দেশে ফেরাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। এটি কেবল যে বিএনপির রাজনীতির জন্য কিংবা আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তা নয়। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, শাসন ব্যবস্থার গতি, প্রকৃতি, চরিত্র কী হবে, বাংলাদেশের রাজনীতিতে সেকুলার পলিটিক্স আদৌ কোনো স্পেস পাবে কিনা, কিংবা গত 1 বছরের শাসনে বাংলাদেশে উগ্র ইসলামিস্টদের যে দৌরাত্ম্য তৈরি হয়েছে, যে নিয়ন্ত্রণহীন মবের রাজত্ব তৈরি হয়েছে, সেটি নিয়ন্ত্রণে আসবে কিনা, নাকি তাদের দৌরাত্ম্য চলতেই থাকবে, তার ফয়সালা হবে কি হবে না, সেগুলো আসলে তারেক রহমানের দেশে ফেরা এবং রাজনীতিতে তিনি কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তার সঙ্গে সম্পর্কিত। ফলে তারেক রহমানের দেশে ফেরাটি কেবলমাত্র বিএনপির জন্য নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতির জন্যে, যারা তারেক রহমানকে পছন্দ করেন তাদের জন্য যেমন, যারা তারেক রহমানকে পছন্দ করেন না, তাকে প্রতিপক্ষ ভাবেন, বৈরী ভাবেন, তাদের জন্য এটি হচ্ছে বাস্তবতা যে বাংলাদেশের রাজনীতির জন্য তারেক রহমানের দেশে ফেরাটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা উপাখ্যান আমি যদি বলি সেভাবে। তারেক রহমান এমন একটি সময় দেশে ফিরলেন যে সময়টায় একটি অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে, যে সরকারটি আসলে একেবারে দুর্বল একটি সরকার, যে সরকার আসলে বলতে গেলে নন ফাংশনিং একটা গভর্নমেন্ট। আর ঠিক সামনেই নির্বাচন, দেশের জনগণ সেই নির্বাচনে ভোট দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যদিও সেই নির্বাচনটি আদৌ হবে কিনা, হলে সেই নির্বাচনটি কতটা সুষ্ঠু হবে, এইসব নিয়ে জনমনে প্রশ্ন আছে, সংশয় আছে। তা সত্ত্বেও মানুষ সেই নির্বাচনটির জন্য অপেক্ষা করছে। তারা অপেক্ষায় আছে যে কখন তারা ভোট দিয়ে একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দেশকে নিয়ে যাবে, একটি গণতান্ত্রিক দেশে তারা বসবাস করতে শুরু করবে। এবং এই যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি পূর্ণ করার ক্ষেত্রে, সেই আকাঙ্ক্ষাটি বাস্তবে রূপান্তরের জন্য তারেক রহমানের দেশে ফিরে যাওয়াটি জরুরি ছিল এবং সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, ঠিক এই সময়ে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর, সাময়িকভাবে স্থগিত করার পর এবং রাজনীতির মাঝে আওয়ামী লীগের অনুপস্থিতিকে বিবেচনায় নিলে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং সবচাইতে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কিন্তু এই বিএনপি একেবারে যে চ্যালেঞ্জহীন, নির্বাচনের সামনে যে ঝুঁকিমুক্ত তা নয়, বরং নানা রকম প্রক্রিয়া সেখানে আছে যে বিএনপিকে ক্ষমতায় যাওয়া ঠেকিয়ে দেওয়ার জন্য। এবং সেটি যদি ভোটের মাধ্যমে ঠেকানো না যায়, তাহলে ভোটকে ঠেকিয়ে দেওয়ার সেই সব প্রচেষ্টার কথা আমরা জানি। নানা রকম অঘটন ঘটছে ইতিমধ্যে। কিন্তু তারেক রহমান এর বাইরেও তার জন্য আরও কিছু চ্যালেঞ্জ আছে। তার চ্যালেঞ্জ আছে তার নিজের দলের মধ্যে বিভাজন আছে। এবং আমি আমার আগের একাধিক ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বিএনপিতে আসলে এখন একটি লন্ডন বিএনপি আর একটি বিএনপি, এরকম দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন। এই 17 বছরে দেশের রাজনীতির, সামাজিক অবস্থার সব কিছুর বড় ধরনের পরিবর্তন ঘটেছে। অনেকে হয়তো বলবেন যে তারেক রহমান তো রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন, তিনি ভার্চুয়ালি দলের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, কথা বলেছেন, বক্তৃতা করেছেন, সভা সমাবেশে অংশ নিয়েছেন। দ্যাটস ট্রু,
কিন্তু ভার্চুয়ালি একটি রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত থাকা আর ফিজিক্যালি প্রেজেন্ট থাকা, বাস্তবে সেটির মধ্যে অনেক ব্যবধান আছে। সেই ব্যবধানটা তারেক রহমান এখন টের পাবেন এবং তাকে অবশ্যই তার দলের মধ্যকার যে বিভাজনটি আছে সেই বিভাজনটি কমিয়ে আনার, সেই বিভাজনকে একটি ঐক্যমত্যে নিয়ে আসার সে চেষ্টা করতে হবে। এবং ইতিমধ্যে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকা নিয়েও নানা জায়গায় নানা ধরনের অভিযোগ আমরা শুনছি, নানা রকমের ঘটনা সেখানে ঘটছে। তারেক রহমান নিশ্চয়ই এখন যেহেতু ফিজিক্যালি আছেন, নিশ্চয়ই সেগুলোকে তিনি সেই মতদ্বৈততা কিংবা সেই মতবিরোধগুলোকে নিরসন করে একটি ঐক্যবদ্ধ জায়গায় হয়তোবা তিনি নিয়ে আসবেন। কিন্তু ভোটের মাঠে, রাজনীতির মাঠে তার এখন প্রতিপক্ষ, এটিও তার জন্য নতুন বাস্তবতা যে তার প্রতিপক্ষ এখন জামাত ইসলামী। যে জামাত ইসলামীকে একদা তিনি বলেছিলেন মায়ের পেটের সহোদর ভাই। সো সে মায়ের পেটের সহোদর ভাই এখন রাজনীতির মাঠে, ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী, এবং সেই প্রতিদ্বন্দ্বী এইরকমই যে যে কোনো উপায়ে বিএনপিকে মানে রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন করে দিতে, বসিয়ে দিতে, তাকে পিছনে ফেলে দিতে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছে। ফলে জামাতকে তার মোকাবেলা করা, এটি তার জন্য অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়ে তো আরও বড় চ্যালেঞ্জ যে এইখানকার বার্তা, তিনি লন্ডনে থেকেছেন, লন্ডনের আবহাওয়ায় বড় হয়েছেন, লন্ডনের সেখানকার যে কালচার, সেই কালচারের তার মধ্যে হয়তো 17 বছরে সেইগুলো তার মধ্যে তিনি সেগুলোতে অভ্যস্ত হয়ে উঠেছেন। ফলে বাংলাদেশের এখানকার যে বাস্তবতা, এখানকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুসারে রাজনীতি পরিচালনা করতে গিয়ে তার মধ্যে হয়তো একটা কনফ্লিক্টিং একটা পরিবেশ তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে, হয়তোবা সেগুলো তিনি উতরে উঠবেন। কিন্তু তার জন্য যে বড় চ্যালেঞ্জ, যে বড় প্রশ্ন, গত 1 বছরের বেশি সময় অন্তর্বর্তী সরকারের শাসন আমলে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র, যে অস্ত্রগুলোকে উদ্ধার করা হয় নাই, কিংবা ধারণা করা হচ্ছে যে উগ্রপন্থী ইসলামিস্টদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র বিভিন্ন জায়গায় রয়ে গেছে, সেই সব অস্ত্র নির্বাচনের আগে এই সরকার, অন্তর্বর্তী সরকার তুলে আনবে কিংবা উদ্ধারের কোনো ধরনের চেষ্টা করবে সেটি মনে হয় না। কিন্তু ধরে নেই যদি যে ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, কিন্তু সেই সময় তার জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে যে এত বিপুল পরিমাণ অস্ত্র যেখানে মাঠে ময়দানে মানুষের হাতে, দুর্বৃত্তদের হাতে রয়ে গেছে, সেটি তিনি কিভাবে মোকাবেলা করবেন। এবং বর্তমানে যে একটা পোলারাইজেশনের রাজনীতি শুরু হয়েছে, যে একটা বিভাজনের রাজনীতি, সেই বিভাজনকে তিনি কিভাবে মানে পুরো দেশটাকে কিভাবে তিনি একটা মানে ইউনাইটেড করবেন। এবং সেই ইউনাইটেড করার ক্ষেত্রে অবশ্যই যে প্রশ্নটি সামনে আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে তার অবস্থান কি হবে, আওয়ামী লীগের ক্ষেত্রে তার ভূমিকা কি হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম যদিও তারা বলেছে যে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, কিন্তু মূলত তারা আওয়ামী লীগকে কোনো ধরনের কার্যক্রম করতে দিচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এটি নিয়ে দাবি উঠেছে, সাধারণ দেশের মানুষের পক্ষ থেকেও দাবি উঠেছে। আমরাও বলেছি যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যারা অপরাধী, তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রমাণ সাপেক্ষে তারা শাস্তির আওতায় আসবে। কিন্তু একটি রাজনৈতিক দল তাকে নির্বাচন থেকে বাইরে রাখা, তাকে কার্যক্রম থেকে বাইরে রাখা, কোনোভাবেই সেটি সমীচীন হবে না। এটি পরিষ্কার। নির্বাচনের পর এই বিষয়ে ফয়সালার প্রশ্নটি তারেক রহমানের হাতে এসে পৌঁছবে। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে গত কয়েকদিনে দেশে যে চরমপন্থার যেই উন্মাদনা, ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রধান দুটি সংবাদপত্র দ্য ডেইলি স্টার, প্রথম আলোতে যেভাবে হামলা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ছায়ানটে হামলা করা হয়েছে, উদীচিতে হামলা করা হয়েছে, এবং সারা দেশে যে একটা উগ্রপন্থার দাপট তৈরি হয়েছে, সেটি তিনি কিভাবে নিউট্রালাইজ করবেন, করতে পারবেন কিনা। এবং এই যে সেকুলার রাজনীতি, যারা এদেশের একটা বিপুল সংখ্যক মানুষ যারা সেকুলার রাজনীতি করতে চায়, সেকুলার চিন্তাভাবনা করে একটা সেকুলার সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখে সেকুলার সমাজ ব্যবস্থায় বসবাস করতে চায়, তাদের জন্য তিনি কি করবেন, তাদের স্পেসটা তিনি কোথায় দিবেন, এই সব প্রশ্নগুলো তার সামনে থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমি যে কথাটি শুরুতে বলেছি যে তারেক রহমানের দেশে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
এবং এই সব প্রশ্নের মীমাংসা করার জন্যই যে কেবল গুরুত্বপূর্ণ তা নয়, একই সঙ্গে আমরা মুক্তভাবে কথা বলতে পারা, মুক্তভাবে চলতে পারা, বর্তমানে যেখানে গলা মানে কথা বলতে গেলেই মানে টুটি চেপে ধরা হয়, যেখানে কোনো সাংস্কৃতিক আয়োজন করা যায় না, কোনো গান বাজনা করা যায় না, এই যে পরিবেশ, এই পরিবেশগুলো থেকে তিনি কিভাবে উত্তরণ ঘটাবেন সেগুলো কিন্তু আমাদের দেখার বিষয়। তারেক রহমান সুস্থ থাকুন, তিনি দেশের ভেতর ফিজিক্যালি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিন, আগামী নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হোক, এবং একই সঙ্গে তারেক রহমান এই যে প্রশ্নগুলো আমাদের মনে আছে, জনমনে আছে, এই প্রশ্নগুলোর ব্যাপারে তার অবস্থান কি হবে, দলকে তিনি কোন জায়গায় দাঁড় করাবেন, সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিন। তার দেশে ফেরার এই দিনে এই প্রত্যাশাটা রাখলাম। আজ এই পর্যন্তই।